আমি লক্ষ্য করলাম আমি পক্ষে মিলেই আমাদের কিছু আমাদের দেশীয় সাংবাদিক তারা এটাকে টুইস্ট করেন, আবার বিদেশি কিছু সরকারি সাংবাদিক আছে, সরকারি বলি আমরা সরকারি, ওরা ওদেরকে সরকারে না নিয়ে গভর্নমেন্ট ভুল করে ফেলছে আর কি। গভর্নমেন্টের উচিত ছিল তাদেরকে সরকারে নেওয়া, তো তারা আবার খুব ক্ষিপ্ত হয়ে যায়। আমার বক্তৃতাগুলোকে কাট পিস করে এমনভাবে জনগণের সামনে হাজির করা হয় যাতে জনগণ আমাকে ভুল। এই জন্য এখন বক্তব্য দিতে একটু খুব বিষাক্ত হয়ে যাবে ভাইরা। আজকে আমরা যখন এখানে বসেছি আর আমরা কথা বলছি, দেশের অবস্থা ওই সময় খুব একটা ভালো না। আমরা 70 বছর রাজপথে আন্দোলন করেছি। এই 70 বছরে বিএনপি প্রায় 5,000 কর্মী নিহত হয়েছে, 5,000 উপরে কর্মী গুম হয়েছে। আমরা মানে আমাদের মতো লোক সহ, আমার বয়স এখন 75, আমাদের মতো লোক সহ আমার সামনে আমার যে কর্মী হয়ে আছেন এদেরকে সহ আমাদেরকে জেল খাটতে হয়েছে সময়ে, বছরের পর বছর, মাসের পর মাস। সর্বোপরি আমাদের নেত্রী দেশপ্রেত্রী বেগম খালেদা জিয়া, আমাদেরকে হাত দেওয়া করুন। উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জাবে, আমি বলবো না, বলবো আল্লাহ রসুল সহমতে এখনো আমাদের মাথার সাজ হয়ে বেঁচে আছেন। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন। আমাদের নেতা তারেক রহমান আজকে দীর্ঘদিন নির্বাসনে আছেন। উনি কিন্তু লন্ডনে বেড়াতে যান নাই, এই কথাটা নিশ্চিত মনে আছে। সাংবাদিক হয়ে যারা ছোট ছিলেন তাদের বছর তো অনেক সময় পার হয়ে গেছে। উনি কিন্তু লন্ডনে প্লেজার ট্রিপে যান নাই, বেড়াতেও যান নাই। উনি লন্ডনে গিয়েছিলেন যে বন্দী অবস্থায় চিকিৎসার জন্য। সুস্থ একটা মানুষ তারেক রহমান, যার সঙ্গে আমরা জেল খেটেছি। এই চকবাজার জেলে আমরা একসঙ্গে ছিলাম। আমরা একটি চেয়ারম্যান, বর্তমান একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি হসপিটালে ছিলেন, আমরা ছিলাম একটা আমাদের যে আলাদা একটা এই জায়গা ছিল আমাদের সেল, 16 নম্বর সেল, 26 এবং কর্ণফুলি, এখানে আমরা ছিলাম। মানে মাঝে মাঝে আসতেন, আমার সঙ্গে কথাবার্তা বলতেন। এই সময় এখন থেকে আমি 2007-08 কথা বলছি। ওই সময় আমার বয়স কিন্তু অনেক কম। কত বছর হয়ে গেছে? প্রায় 17 বছর না? এখন আজকে আমি একটি চেয়ারম্যানের বয়স থেকে যদি 17 বছর বাদ দেন, অল্প বয়সের 40 একজন যুবক ছিলেন, আমার সঙ্গে কথা বলতেন। তাই তোমার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলতেন, ঘন্টা খানিক আড্ডা মারতেন, কথা বলতেন। এবং আমি কখনো তার মুখে শুনি নাই যে আমরা কবে জেল থেকে বের হব। আমরা পড়তাম, আমি, আমান, পিন্টু, তারপরে টুকু, সব অনেক নেতা আমরা ছিলাম। আমরা তাই মন খারাপ থাকতো, কবে জেল থেকে বেরোবো, আমরা কি বেরোতে পারবো, কিন্তু কবে জেল থেকে বেরোবো। কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনা আমরা জেল থেকে করে বেরোবে কথা বলেনি। উনি আলোচনা করতেন আমাদের সঙ্গে দেশের খাদ্য ঘাটতি কত আছে, কি করলে দেশের বিপদের অভাব পূরণ করা যাবে, এবং দেশের মানুষের
সার্বিক সমস্যা নিয়ে তখন থেকে তিনি চিন্তা করতেন, যেটা আজও করেন। আমি গতকাল একটা বক্তব্য শুনেছি আমাদের কোন একটা প্রোগ্রামে, সেখানে আমি দেখলাম যে উনি স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার উপর জোর দিয়ে কথা বলছেন, অর্থাৎ দেশ নিয়ে ভাবেন তারেক রহমান। এই তারেক রহমান সাহেবকে একদিন দেখলাম আমাদের চোখের সামনে থেকেই নিয়ে যাওয়া হলো সুস্থ অবস্থায়, এবং পূর্ণ অবস্থায় জেলে ফেরত নিয়ে আসলো। কি ভয়ঙ্কর একটা চিত্র আমরা দেখলাম সেদিন। আমরা পরে জানলাম তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। তারপর কি জানি বলে, কি একটা চেয়ার ঘুরে যেতাম, স্পিনিং চেয়ার, স্পিনিং চেয়ারে তাকে বসিয়ে স্পিন করা হয়েছে, এবং তাকে হত্যা করার কিংবা পঙ্গু করার এমন কোন প্রচেষ্টা নাই যেটা ওই সরকার তখন করে নাই। সব করেছে তার গ্রামকে শেষ করার জন্য। আমি আমার শেষ সহমতে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে আজকে আমাদের দলের দায়িত্ব পালন করছেন। আর আমি বলবো যে আমরা এখন থেকে 20 বছর আগে যা দেখেছি, 20 বছর আজকে দেখছি অনেক তফাৎ। আজকে তারেক রহমান সত্যি সত্যি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং সঠিকভাবে পালন করছেন। যারা একসময় তারেক রহমানকে পছন্দ করতেন না, তারা আজকে বলতে বাধ্য হচ্ছেন যে তারেক রহমানের ভিতরে ম্যাচুরিটি এসেছে। বলে শুনতে ভালো লাগে আমাদের। আমি একটা ঘটনা বললাম, আমি বললাম না আপনার সাথে কথা বলবো, আমি ঘটনা বললাম। আজকে এখন একটা অবস্থা এসছে আমাদের দেশের নির্বাচন না সংস্কার। ভাই, নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে, করবো কথা বলবো। ছোট্ট একটা কথা জানেন, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। এখন আমি বুঝি না, আমি কথা বলবো যে আপনার তো সংস্কারের বিরুদ্ধে কথা কয়, সংস্কার চায় না। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকু প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। কিন্তু আপনাদের ব্যাখ্যা করলাম না, একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলো বলতেছেন সংস্কার কথা, সব সংস্কার তো মানা যাবে না। এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থানগত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমনভাবে বলল বিএনপি সংস্কার চায় না, মির্জা আব্বাস সংস্কার চায় না। এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে টিসে আসে, ফেসবুকে আসে। উনি প্রায় বলেন, কেন মানবেন না? আপনাদের কি স্টেক আছে, কেন মির্জা আব্বাস সাহেবকে মানবেন না? আরে ভাই, তোমার যেমন বিদেশে পাড়ায় ঢুকে কথা বলার অধিকার আছে, আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই? আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, জেল মাথায় নিয়ে, জেলে থেকে আমার সহযোগীদের নিয়ে আমি জেলখানায় ফিরেছি। এই দেশেই আছি, পালিয়ে যাই নাই। আপনার তো পালায় গেলাম লম্বা কথা বলতেছেন, আপনার তো জীবনে কোনদিন দেশে আসবেন না। শুনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভাই আমার বাইরে আছেন, যারা বিশেষ করে ইউটিউবার যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনাদের দেশে আসেন। আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনার তো দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেব। আমরা রাজনীতি করবো না, আপনি আসেন না, দেশে আসবেন না, আবার চিৎকার করে কথা বলবেন, সমাজের করবেন, জাত দৃষ্টি উদ্ধার করবেন। এটা কেমন কথা বলবেন ভাই? মিথ্যা কথা বলবেন, অপপ্রচার করবেন, অপকথা বলবেন, আর কথা বলবেন, কি কথা বলবেন, একটা মানুষের চরিত্র হনন করবেন, এগুলো কি?
এগুলো কোনো খুব গঠনমূলক কাজ না। আপনার দেশের বাইরে থেকে অনেক কিছু করতে করেন, ভালো, অনেক ভালো, আমাদেরকে অনেক ভালো লাগে, কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার কোন অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই। আপনারা বসে বসে চরিত্র হনন করছেন, মিথ্যা কথা বলছেন। আমি একটা কথা প্রসঙ্গে বলি, আমার ভাইরা যারা সামনে আছেন, আপনারা ফেসবুক চালান নাকি? চালান? জবাব দেন না কেন? জবাব নাকি ফেসবুকে কথা রাখে, জবাব দিয়ে নিয়ে নেবেন, সোজা হয়ে যাবে। জবাব দেবেন, জবাব দিয়ে দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা। ওরা তো টাকা কামানোর জন্য ওগুলো বলে, বলুন আপনাদের টাকা কামানোর কথা নাই, আপনাদের আপনাদের বিভিন্ন মানুষ জানবে। তো প্রিয় ভাইরা, আজকে আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা, নির্বাচন সংস্কার, আমরা সংস্কার চাই, আমরা নির্বাচন চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন, অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরো বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই, যেটা বিপদ ডেকে আনবে। এখন একটা জিনিস, এখন তো সরকার চলতেছে, একটা সরকার আছে ভালোই, আমরা কথা বললে তো আবার কত মুখগত কথা হবে, কিন্তু আমি তো কথার মুখ সমাজগুলো পাই না ভাই। আমরা খেয়াল করলাম, এক ভাই বলল আমাদের এই যে ন্যাশনাল আমাদের এনসিপি এক ভাই তো না ছিল, আমি দুঃখিত, ওই বয়সে আমি কমিশনার হইনি, আমি কমিশনার ছিলাম 27 বছর বয়সে 1977 সালে। কমিশনার থেকে 5 বছর কমিশনার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাজনীতিতে জনসংখ্যার সঙ্গে রাজনীতি করা শুরু করি, আজকেই বলতে আসছি। তো এখন আমাদের এই সন্তান তুলে ছেলেদেরকে কি বলে অ্যাড্রেস করবো আমি ঠিক বুঝতে পারি না। এদেরকে আমি চিনি, সবাইকে আমি চিনি, ভালো ছেলে, কিন্তু আমাদের একজন বলে বললেন এখন নির্বাচন করা সম্ভব না, কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে। আরে ভাই, 70 বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো, আপনি বিএনপি তো পুরো পাইলেন বুঝলাম না। 70 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। এখন আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বুঝে দিচ্ছে। এই সমস্ত কথাবার্তা নেহায়তি বাচ্চাদের কথা মতো উঠতেছে। বাচ্চারা যখন কথা বলে আমি খাবো না, কেন খাবো না, খাবো না, তা আমি নির্বাচনে যাবো না, কেন যাবো না, যাবো না, বিএনপি বিষয় হিসেবে। এবার বিএনপি কোথাও নাই। যদি এই দেশকে আপনারা পাঠাতে চান, আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন, সে প্রসঙ্গে পরে আসবো। তা যদি হয়, আরেকটা বিষয় মুক্ত করেন না, দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে, তাদেরকে কেন আপনারা বের করেন না? আমি তো বলি যে তাদের কাছে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন, এই কেন বলেন না? আমরা তো অনেক কথা বলেছি, আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর, আওয়ামী দালাল যারা পুলিশে আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে। কারণ তারা 17 বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য। এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না। আর একটা কথা, ইদানিং একটা গ্রুপ চালু করছে, খুব চালু, আমি জানি না যে ফেসবুক আপনারা দেখেন এবং কাজ করেন, তাদের বলছি,
যে এখানে প্রতিবাদ করবেন, তারা বলার চেষ্টা করছে কি জানেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। আরে ভাই কি কমো, আমার আর ভালো লাগে না এখন দেখতে। আরে ভাই 17 বছর এদের যন্ত্রণার পাগল হয়ে গেছি, পরিবার পরিজন সহ অশান্তিতে রয়েছি, অসুস্থ হয়ে পড়েছি, অকালে বৃদ্ধ হয়ে গেছি, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগ অত্যাচারে। বরং আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না, এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে। এমন কথা হলো, আমার অনেক ভাই বলেন, আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে, পরে নির্বাচন হবে। কেন ভাই? আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না। যদি বলেন 5ই আগস্টের কথা যদি বলেন, আরে ভাই 5ই আগস্টে এখন তো বলতে আমার ভালো লাগবে না, এটা বলতে চাই না। 5ই আগস্টের আগে 14 আগস্ট 5ই আগস্ট আমাদের মনে আছে না? আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই, আমি নিজে কারাগারে বলেছিলাম, টিআরএসের মুখে ছিলাম, তো হেলিকপ্টার করতে ঘুরতেছে ছিলাম, তো ওখানে আমি ছিলাম। তো এখন আমাদের 462 জন ছেলে, 462 জন ছেলে মারা গেল, 30,000 মতো আহত হলো, আমাদের কোনো অবদান নাই। আরে ভাই অনেকে বলে, আমার কথা এটা কিন্তু আমার কথা না, অনেকে বলে আপনার তো সাইনবোর্ড করে ঘর নিয়ে গেছিলেন, যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছিলেন না বেরোত, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোত, যদি ছাত্র না বেরোত, তাহলে কি অবস্থা দাঁড়াতো? সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না, ক্ষতি হবে দলের এবং দেশের। কিছু করতে হবে। আমার দেশটা এখন একটা খুব খারাপ অবস্থা আছে। আমাদের দেশের জনগণের, জাতির, দলের প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, এই দেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে। সুতরাং যে দলই হোক, বিএনপি, জামাত সহ অন্যান্য যত এনসিপি সহ যত দল আছে, মতবিরোধ থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে আমাদের, কিন্তু জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি জাতি, বাঙালি জাতি, বাংলাদেশের জনগণের একটাই কিন্তু শক্তি, আমাদের খুব শক্তি নেই, আমাদের অনেক অস্ত্র নাই, আমাদের অনেক কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো ঐক্য, যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি। জাতীয় ঐক্য এই দেশ থেকে স্বৈরাচারকে জুলাই করতে পেরেছি আমরা। আরেক পরে করেছিল আমাদের তখন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পুরো জাতি, কিছু লোক ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। এখনো এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন ঐক্য থাকতে হবে, তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদের দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা, আমি আবার ওই জায়গায় যাবো, ওই যে সোশ্যাল মিডিয়া। এটা হলো যে এগুলোর কাজ কি জানেন, শুধুমাত্র দেশের ভিতরে একটা অস্থিতিশীল
অবস্থা পরিস্থিতি তৈরি করে রাখা, যে কোনো অবস্থা তো এদের কাছ থেকে সাবধান থাকবেন এবং প্রয়োজনীয় জবাব দিবেন। জাতি এবং বিবেক এখনো অন্ধ হয়ে যায় না, দু একজনের কথায় সব শেষ হয়ে যায় না, শেষ হয়ে যাবে না। তো প্রিয় ভাইরা, আজকে আমাদের যে নির্বাচন ব্যবস্থা, এটা কিন্তু ধসে পড়া, এটাকে আজকে ডক্টর ইউনূস সাহেব ঠিক করার চেষ্টা করেছেন, ঠিক করছেন, নির্বাচন হবে। কিন্তু নির্বাচন নিয়ে কোন রকম ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না, যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। আমি আমার দিক থেকে বলতে পারি, আমার দিক থেকে আমার যে পলিটিক্যাল, আমার যে অভিজ্ঞতা অ্যানালিসিস, এটা কিন্তু ভাই সাংবাদিক ভাই, আমি আবারও বলি, এটা আমার কথা, আমার দলের কথাও না, অন্য দলের কথাও না। যা অবস্থা আমি দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম যে আপনাদের সব কথা মানা যাবে না। আচ্ছা বলেন তো, সবাই কি সব কথা মানছে? এই যে আলোচনা হচ্ছে এতদিন যাব, সবাই কি মানছে? কেউ 10টা মানছে, কেউ 5টা মানছে, কেউ 15টা মানছে, এবং কারেকশন হচ্ছে। আর আমি যে কথাটা 1 মাস আগে বলছি, 2 মাস আগে বলছি যে আপনার বলবেন সেটা কারেকশন করবো, কারেকশন হচ্ছে এখন কথা বলেন না কেন? লম্বা লম্বা কথা বলতেছি, যা বলি ঠিক বলি। এখনো বলছি যে এখন যে প্রক্রিয়া হচ্ছে, আমি ডক্টর প্রফেসর সাহেবকে শ্রদ্ধা জানিয়ে কথা বলতে চাই। এই কয়েকদিন আগে একটা লোক নিয়ে গেছে, সুফিন একটি নাম, এই কয়েকদিন আগে সুফিউল নামের একজন লোক নিয়ে গেছে। তো এটা আওয়ামী লীগের প্রোডাক্ট, আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনি গ্রামেটায় আসছে। আপনি একটু দয়া করে ওদের কাছ থেকে সাবধান থাকেন, ওরা কিন্তু আপনাকে রিজেক্ট করে ফেলবে। আমি আবারও বলছি, সচিবালয়ে 4 জন, নাম বলবো না আমি, সচিব, সচিবালয়ের বাইরে 1 জন, আমি নাম বলছি না, সচিব মর্যাদায়, উনি সচিব ছিলেন। এরা 5 জন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক, আপনারা কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না। আপনার সারা জীবনের অর্জন, আপনি নোবেল laureate, সারা বিশ্বের মানুষ আপনারা শ্রদ্ধা করে, আপনার সারা জীবনের অর্জন কিন্তু এরা শেষ করে দেবে। এই কথা শুধু আপনাকে বলতে চাই। আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই। এই দেশ সুন্দর হবে, আপনি সফল হবেন, এই দেশটা ভালো হবে। আপনার সফলতা আমরা চাই। আপনার সফলতা আমার দেশের মানুষ চায়, আমরা চাই। আমার নেতা তারেক রহমান সাহেব, তিনিও চান যে আপনি সফল হন। আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। তাই আমাদের ভুল বুঝবেন না কেউ। আমি বলতে চাই যে আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধান থাকবেন। একে অপরকে আমরা দালাল বানাচ্ছি, এটা যেন ঠিক না। আবার দালাল যে আছে এই কথা অস্বীকার করা যাবে না। সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন। আজকে আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন এবং ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বর না হোক জুনে হবে। এই কথাই আমাদের একটা বিব্রত অবস্থা ফেলে দিয়েছে। একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন। এই যে আপনাকে একটা বিব্রত অবস্থা ফেলছে, তা আপনি নন। আমি শ্রদ্ধেয় ইউনূস সাহেবকে বলতে চাই, এটার জন্য আপনি দায়িত্ব বহন করেন না। আপনি ভোট ডিসেম্বরে করার পরই আপনার অন্য একজনকে বলে দিল জুনে, পরে আপনি এটা ইনভেস্ট করলেন। কিন্তু এই যে বিষয়টা, এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। প্রিয় ভাইরা, আমি একেবারে বলি যেটা আমার নিজের কথা, আমি আগে বলছি এখন বলছি নিজের কথা, দলের কথা না। আমি বিশ্বাস করছি না
আমি আশা করছি একটা কথা আছে ইংরেজিতে, হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য বেস্ট। ভালো কিছু আশা করো, খারাপ কিছু চিন্তা করো, খারাপ করে চিন্তা করো, ভালো কিছু আশা করো। আমি ভালো কিছু আশা করি, খারাপটা হবে এইভাবে, সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না, আমি তার কোন লক্ষণ আমি দেখি না। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হলে নির্বাচন হবে না, এইটা না হলে নির্বাচন হবে না, এইটা না হলে নির্বাচন হবে না। যদি এগুলো হতো থাকে নির্বাচনে কেউ না হবে ভাই? কেউ কেউ বলেই করেছেন যে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি, আমরা চিনতে পেরা বাংলাদেশে আপনার নির্বাচন যাবেন না, ধমক দেন, কোনো লাভ নাই। আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি। আমি খারাপ কথা বললাম যে আমি খারাপ কথা বললাম, খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে। এখন এই যে দুটো কথা বললাম ভাই, কোনটা লিখবেন আপনারা? কোনটা লিখবেন? তুমি যে লিখে যাই যে নির্বাচন হবে না লিখবেন না নির্বাচন হবে লিখবেন? ভাই লিখে দুইটা ভালো করে লিখবেন, এটা কিন্তু আলাদা করেন না, বুঝলেন? এমনি রিসিভ করা জানার জন্য। তো যাই হোক, আর একটা হবে সাংবাদিক আপনি বলি আমার সম্পর্কে এই খবরের কথা আজকাল লোকেরা লিখতেছে। তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম, ওরা আমাদের বিরোধীর দলের কথা বলতেছে, খুব আলাদাভাবে কথা বলতেছে, মনটা খারাপ হয়ে যায়, আসলে খারাপ হয়ে যায়। কিন্তু দেখলাম আমি না, আমাদের মির্জা ফখরুল ইসলাম বিরোধ করছে, তারপরে দেখলাম ফসল সাহেবও ধরছে, তারপরে সারাদিন সাহেবও ধরছে, আমার ভাবি যে ইস্তাকে ধরছে। আমাদের গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহিত্য করছে, ওরকম সারেক লোক। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, অন্য কোন জুনিয়র নেতার সঙ্গে কিন্তু কিছু বলতেছে না, শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে পছন্দ করে যাচ্ছে এদের বিরুদ্ধে দেখতেছে কয়েকটা লোক। এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু। এটা তো দাবি দেওয়ার মধ্যে পড়ছে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যেভাবে স্থানীয় সরকার নির্বাচন না হলে নির্বাচন হবে না। ভাই এগুলো নিয়ে আমি আগে দিচ্ছি না, আমি কত করে ফেলেছি। তো যা বলছি এটা যদি সমালোচনাগুলি আমি লিখতে পারেন আমাদের বাঁচবো না, এটা কিন্তু যে কিছু রেজাল্ট জানে এইভাবে প্রশ্ন ওকে আমি তুলে এক এক অংশ এক জায়গায় ফেলাই দিই না। তো এটা যদি আপনি শুধু দেখেন, যদি পান আপনি একটু দয়া করে প্রতিরোধ করেন, দয়া করে প্লিজ। আমি গত যারা একটু আমি একটু নির্বাচনের বলবো আমি নির্বাচনের কথাটা বলছি আমি ভাই একবার এগুলো নিয়ম আমার আজকে বলতে পারি। যাই তো এখন আরেকটা বিষয় হলো কি, অবিভক্ত ঢাকার মেয়র ছিলাম আমি। তো আমার মনে হয় খারাপ ছাড়াই না এই সময় আমাকে এখন যেমন দেখেছেন যে কামান দিয়ে মশা মারতেছিল, একটা ধরনের কামান দিয়ে না থাকতো কিন্তু এই কামান কিন্তু আমি আনছিলাম ইম্পোর্ট করে,
শিবাগিরি এবং রোল্যান্ড কোম্পানি থেকে আমি ছিলাম 50টা প্রথম, এদের খবর দিয়ে জানতো না। তো অভিযুক্ত ঢাকার মেয়র ছিলাম আল্লাহর মধ্যে, এটা অত্যন্ত গর্বের বিষয়। ওই ঢাকায় তো 2টা ভাগ করলো, এখন এটা মনে হয় কাজটা খুব ভালো করে নাই, এটা খুব হয়ে গেছে খুব। এখন বিধায়ক যদি এক করে তাহলে প্রক্রিয়া আছে, শুধু এক করলে হবে না। এখন ঢাকা বড় হয়েছে, এক করলে হবে না, প্রশাসনের একটা সুবিন্যস্ত একটা প্রশাসন তৈরি করতে হবে। এই ঢাকা মহানগরীর আন্ডারে পুলিশ থাকবে, সিটি গভর্নমেন্ট হতে পারে, এবং ওয়াসা, ইলেকট্রিক সাপ্লাই, অর্থাৎ ঢাকায় যা কিছু আছে এই জিনিসগুলো সিটি গভর্নমেন্ট আন্ডারে থাকবে, সিটি গভর্নমেন্ট হবে, আর মেয়র কথা থাকবে না, কিন্তু হয় আর কি। এটা আপনি রেকর্ড বললাম, এটা যেহেতু আমাকে লেখা কথা বললাম। যাই হোক, আমি আপনাদেরকে আশা করি নির্বাচন সম্পর্কে আমার কথা পরিষ্কার করতে পেরেছি। 2 ভাইয়ের কথা বলেছি আমি, একটা বার দিয়ে একটা বার দিয়ে ভাই, একবার দিয়ে না, তাহলে মুসিবত হবে না, তাহলে আমার একটু মুসিবত হয়ে যেতে পারে। এখন সকলের কথা বলার অধিকার আছে ভাই, আমরা অনেক কষ্ট করে কথা বলার অধিকার আদায় করলাম। এটাই খালি ওই কর্মীদের জন্য না, আমাদের জন্য, আমাদের কথা বলার অধিকার আছে। আপনারা আপনারা বলেন, আমি বলছি সত্যি কথাটা বলেন, মিথ্যা কথা বলে কারোর চরিত্র হরণ করেন না, যে সত্যি সেটাই বলেন, আপত্তি কিছু নাই। কিন্তু মিথ্যা কথা বলে কিছু কিছু লোক আছে বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে। এই যে বাংলাদেশ বুঝলেন, বিশ্বাসযোগ্য মিথ্যা কথা কিন্তু আমি বিশ্বাস করতে বাধ্য। এত সুন্দর করে একটা মিথ্যা কথা বলবে যে সেই মিথ্যা কথা আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। তো আল্লাহ তাআলা যে গুরু দিচ্ছে তারা বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে, তারা বিশ্বাসযোগ্য কাগজ তৈরি করতে পারে ওখানে বসে বসে, কিন্তু তারা দেশে আসার কোন সুযোগ তারা পায় না। এখন আমি বুঝলাম না, এখন তো দেশ স্বাধীন, সমস্ত মামলা নিয়ে আসামিরা বিরুদ্ধে ভোট আসছে বাংলাদেশে, আপনার কেন আসেন না ভাই? আপনার কেন আসেন না দেশে? আপনাদের দেশের প্রয়োজন। আমি বলতে যাচ্ছি এই দেশের মানুষের আপনাদের প্রয়োজন আছে, আপনারা আসেন, আপনারা এসে একটু বললেন, কথাবার্তা বলেন, কাজ করেন, অনেক কাজে লাগবে। তা আসেন না কেন ভাই? যে আপনারা একটু দিয়েন। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এতক্ষণ পর্যন্ত আমার প্রবাদ শোনার জন্য আপনাদেরকে আমি আরো ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুনছি। আল্লাহ হাফেজ।